লাভ হবে ইনশাল্লাহ। এখানে কি লেখা আছে? আখের নমুনায় 12.5% চিনি রয়েছে। 50 কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখের প্রয়োজন হবে? আখের নমুনায় 12.5%, 12.5%। আপনার 12.5 হচ্ছে আপনার কি চিনি আছে, চিনি তাহলে আখের নমুনায় হচ্ছে আপনার 12.5% হচ্ছে চিনি আছে। তাহলে 50 কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখের প্রয়োজন হবে? তাহলে আমরা এইভাবে বলতে পারি কিনা দেখেন, 12.5 কেজি 12.5 কেজি চিনির জন্য আখের প্রয়োজন কত? আখের প্রয়োজন হচ্ছে 100 আমরা ধরলাম, তাই না? 100 যেহেতু পার্সেন্টেজে আছে। তাহলে বলেন তো 50 কেজি চিনি উৎপাদনের জন্য আখের প্রয়োজন কত হবে? 100 × 50 ডিভাইডেড বাই হচ্ছে কত বলেন? 12.5। তাইলে আমরা ওইটা একটু ক্যালকুলেশন করি। 50 উপরে আসবে কত? 10, তাই না? দশমিক আছে, আর এখানে হবে 125। তাহলে কত হয় দেখেন, এখানে 25 হচ্ছে 2টা, আর এখানে 25 হচ্ছে কয়টা বলেন? 5টা। এখানে হচ্ছে কত? 20। তাহলে এখানে মোট 20 গুণন হচ্ছে 2 হচ্ছে 40, আর 10 হচ্ছে 400। তাহলে কত কেজি প্রয়োজন? 400 কেজি। সবাই বুঝতে পারলাম? এই অঙ্কটা বোঝা গেছে? ওকে। এখন পরের যে অঙ্কটা, এই পরের অঙ্কটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। এটা একটা সমীকরণ টাইপের, বাট এইটার বোঝার আছে অনেক কিছু। আমি এই জিনিসটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। দেখেন, বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকা দিয়ে বাস ভাড়া করা হয়। তার মানে বাস ভাড়া করতে গিয়ে প্রায় 2400 টাকা লাগছে, তাই না? করার পর মানে ধরেন 2400 টাকা তারা সিলেক্ট করছে যে এত টাকা লাগবে। করার পরে 10 জন যাত্রী না আসায় বাকিদের মাথা পিছু 8 টাকা বাড়তি ভাড়া দিতে হলো। প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হবে? বিষয়টা একটু আমরা বুঝি যে এইটা স্বাভাবিক কিনা। যদি আমরা লোক সংখ্যা বৃদ্ধি করি তাহলে টাকা কমবে, আর লোক সংখ্যা যদি কমে যায় তাহলে টাকা মাথাপিছু টাকা বেড়ে যাবে। এটা হচ্ছে আমাদের মূল লজিক। এখন বিষয়টা হচ্ছে এখানে সমীকরণের একটা আইডিয়া আছে। এই আইডিয়া নিয়ে একটু ঝামেলা না, বোঝার একটা জিনিস আছে। আমি এই জিনিসটা আপনাদেরকে একটু মানে ক্লিয়ার করে দিব, ঠিক আছে? সমীকরণের একটা বিষয় আছে, এটা আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদের। আচ্ছা, এখন হচ্ছে যে আমি যদি এইভাবে ধরি আপনাদেরকে একটু বোঝানোর জন্য, আমি 2টা সমীকরণ দাঁড় করাবো, তাহলে বুঝতে আপনাদের খুব সুবিধা হবে। দেখেন, আমি লিখলাম হচ্ছে পূর্বে জি আমি লিখে একটা করে বুঝাই, তাহলে আপনাদের যে প্রশ্নগুলো আছে আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, বুঝছেন? করলে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেলে ভালো না? যে পূর্বে লোক সংখ্যা ছিল, দেখেন মানে একটা হচ্ছে আমি ধরতে পারি হচ্ছে পূর্বে লোক সংখ্যা দিয়ে একটা অঙ্ক করা যাবে, আবার টাকা হিসাব ধরেও কিন্তু আসলে মানে সমীকরণটা দাঁড় করানো যাবে। এখন মূল কথা হচ্ছে যেটা, এক্সের মানটা আমরা কি ধরবো? আসলে লোক সংখ্যা ধরবো নাকি টাকা ধরবো? এটা একটা প্রশ্ন, তাই না? এটা একটা প্রশ্ন। তো আপনাদেরকে আমি একটা জিনিস বলে দিই, যদি এমসিকিউ পরীক্ষা তাহলে আপনি যেটা বের করতে বলবে, অর্থাৎ প্রত্যেক যাত্রী কত টাকা দিবে, তাহলে আপনার ভাড়াটা অর্থাৎ টাকার মানটা এক্স ধরবেন, মনে থাকবে। আর যদি আপনি লিখিত পরীক্ষায় যান তাহলে আপনি এখানে লোক সংখ্যাও এক্স ধরতে পারবেন, আবার
টাকাটাও আপনি এক্স ধরতে পারবেন, এটা আপনার হাতে, কোনো সমস্যা নাই। কেন এমসিকিউতে এটা ধরা লাগে এই জিনিসটা আমি এখন ক্লিয়ার করবো আগে, না হয় আপনারা ঝামেলায় পড়ে যাবেন বুঝতে। হ্যাঁ, তাহলে আমরা কি ধরবো বলেন, আমরা ধরবো হচ্ছে টাকাটা, যারা টাকাটা দেয় ওইটা এক্স ধরবো। আপনারা আগে এটা বুঝছেন কিনা, এক্স কাকে ধরবেন, এক্স আমরা লোক সংখ্যা ধরবো না টাকা ধরবো বলেন? মানে যেহেতু টাকা বের করতে বলছে তাহলে আমরা টাকাটা ধরবো। তাইলে আগে দেখেন আমি একটা লিখি, আপনারা বুঝেন কিনা। আগে সবাই দিয়েছিল, মানে আমি লিখলাম আর কি, আগে সবাই দিয়েছিল ধরেন কত টাকা, 8 টাকা কম, তাই তো? আগে 8 টাকা সবাই কম দিয়েছিল, 8 টাকা। কিন্তু পরে কি হয়েছিল, মানে বর্তমানে, এখন বর্তমানে সবাই দেয় হচ্ছে x টাকা। এটা বুঝছেন কিনা? আগে সবাই 8 টাকা কম দিত, কিন্তু লোক সংখ্যা কমে যাওয়ার কারণে এখন সবাই x টাকাই দিচ্ছে, অর্থাৎ 8 টাকা বেশি দিচ্ছে। এটা বুঝছেন? এটাতে হচ্ছে 8 টাকা কম, আর এখন সবাই 8 টাকা দিচ্ছে। এটা ক্লিয়ার হয়েছে আপনাদের? আচ্ছা, রাইট। হ্যাঁ হ্যাঁ, এটা আগে ক্লিয়ার করেন। এটা আমরা দাঁড় করাইলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমি কেন এক্সের মানে এটা ধরলাম, এটা বুঝতে পারবেন। তাহলে বিষয়টা হচ্ছে, আগে সবাই দিত x মাইনাস কত 8, আর এখন দিচ্ছে সবাই x টাকা করে, এর তো? আচ্ছা, এখন আমরা সমীকরণটা যখন আমরা সাজাবো তখন আমরা কি লিখব, যে আমরা এখন যেহেতু এটাকে মানে টাকা ধরে ফেলছি, হ্যাঁ টাকা ধরে ফেলছি, তার মানে আমাদের সমীকরণটা হবে জন দিয়ে। কীরকম হবে আমি একটু লিখি, যেমন আমি একদম ব্যঙ্গে বড় করে লিখতেছি যাতে বোঝার জন্য, তারপরে আমি শর্টকাট করবো। হ্যাঁ, পূর্বে মোট লোক সংখ্যা ছিল, পূর্বে মোট লোক সংখ্যা, পূর্বে মোট লোক সংখ্যা কত ছিল, মানে হচ্ছে উপরে হচ্ছে কত 2400, তাই না পূর্বে? তাহলে পূর্বে প্রত্যেকে যদি x মাইনাস 8 টাকাতে, তাহলে এটা মোট লোক সংখ্যা কিনা, পূর্বে এতজন লোক সংখ্যা ছিল, এটা বুঝছে কিনা বলে? এটা বুঝছেন সবাই নাকি আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাবো বলেন? এটা বুঝছেন কিনা? আচ্ছা, এটা হচ্ছে পূর্বে মোট লোক সংখ্যা ছিল, তাহলে বর্তমানে মোট লোক সংখ্যা হচ্ছে কত, এই যে 2400 তো থাকলো ডিভাইডেড বাই কত x। আচ্ছা, এত বোঝা গেল। এই দুইটার পার্থক্য হচ্ছে কত, এই দুইটার পার্থক্য হচ্ছে 10 জন। এই দুইটার পার্থক্য কত বলেন? 10 জন, তাই না? এখানে মোট মানে আগে ছিল যতজন, এরপরে যতজন হয়েছে, এই দুইজনের পার্থক্য হচ্ছে 10 জন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার আমাদের, তাই না? এখন আসেন আমরা সমীকরণটা লিখব। এতটুকু যদি বুঝে থাকেন তাহলে বলেন বুঝছেন? ওকে, এখন আসেন আমি সমীকরণটা সাজাবো। বলেন তো, সমীকরণ সাজাতে হলে এই দুইটার পার্থক্য দিতে হলে বিয়োগ দিতে হবে, তাহলে কোনটার মান বড় হবে? এটার মান বড় হবে, আর এইটার মান কি হবে? ছোট হবে, তাই না? ছোট হবে, তাহলে ওইটা থেকে ওইটাকে বিয়োগ করব। আমরা একটু লিখবো, আপনারা একটু জিও করেন, একটু মিউট করেন ভাই। x মাইনাস 8 মাইনাস, এখানে দিলাম x, একটু মিউট করেন। আচ্ছা, এখানে লিখে দিছে হচ্ছে বনভোজনের যাওয়ার জন্য 2400 টাকা, 400 টাকা বাস ভাড়া করা হয়, বুঝছেন? এখানে এই যে বনভোজনের ওইটা। তো এখানে আমরা এখন যেটা করলাম, যে এখন আগে x এর মান টাকা ধরছিলাম, এখন আমরা লোক সংখ্যা ধরছি। তাইলে পূর্বে লোক সংখ্যা ছিল x, বর্তমানে লোক সংখ্যা হচ্ছে x মাইনাস 10। যদি x জন হয়, আচ্ছা, তাহলে পূর্বে লোক সংখ্যা কত ছিল বলেন? 2400 ডিভাইডেড বাই x, আর বর্তমানে লোক সংখ্যা হচ্ছে x মাইনাস 10, তাহলে প্রত্যেকে কত করে দিছে? 2400 ডিভাইডেড বাই x মাইনাস 10। এই দুইটা সমীকরণ, মানে এখন এই সমীকরণটাকে কিভাবে লিখতে পারবো আমরা? লোক সংখ্যা দিয়ে যদি হয়, তাহলে এখানে লিখবো হচ্ছে 2400
400 এক্স মাইনাস 10 ডিভাইড মাইনাস 2400 ডিভাইডেড বাই এক্স সমান কত হবে, মানে উনি যত টাকা মানে প্রত্যেকে এখানে যত টাকা দিবে এখানে যত টাকা দিবে তার পার্থক্য হবে কয় টাকা, 8 টাকা। কয় টাকা হবে, 8 টাকা। এটা বুঝছেন কিনা, এই সমীকরণটা বুঝছেন কিনা বলেন। এই সমীকরণটা বোঝা গেছে কিনা? জি জি, এটা বুঝছেন। ও ওইটা বড় হলো কেমনে, তাই তো? আচ্ছা, তাহলে একটু আপনারা নোট করে লিখে রাখেন একই সংখ্যার, তারপরে আমি বুঝিয়ে দিব, একই সংখ্যার হর ছোট হলে সংখ্যাটি বড় হয়। সংখ্যাটি কি হয়, বড় হয়। আর একই সংখ্যার হর যদি কি হয় বলেন, বড় হয়, তাহলে সংখ্যাটি কি হবে, সংখ্যাটি ছোট হবে। তাহলে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন এখানে আছে কত, ধরেন কত ধরবো, 20 টাকা ধরি। এখানে আছে 20 টাকা, আপনি 5 দিয়ে ভাগ করেন, কত আসে বলেন, 4। আবার ওই 20টাকে আপনি 4 দিয়ে ভাগ করেন, কত আসে, 5। তার মানে বড় যদি হর হয় তাহলে সংখ্যা আসে ছোট, আর ছোট যদি হর হয় সংখ্যা আসে বড়। বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন? যেহেতু এখানে এক্স, একটা হচ্ছে এক্স মাইনাস 10, তার মানে এটা ছোট, এজন্য এটা হচ্ছে বড়। কথা ক্লিয়ার হয়েছে সবার? দেখেন কোনো প্রবলেম থাকলে বলেন। ওকে, এখন আমাকে এই সমীকরণ দিয়ে আমি করব না, আগে যে সমীকরণ দিয়ে করছি ওইটা করব। এখন আমার সাজেশন হচ্ছে, যখন এমসিকিউতে আপনি যাবেন তখন যেটা বের করতে বলবে, যেমন প্রত্যেক যাত্রী কত টাকা ভাড়া দিবে, যেহেতু ভাড়াটা ধরছেন, টাকাদার ধরছেন, তাইলে আপনি এক্সের মান টাকা দিয়ে করলে এমসিকিউ পরীক্ষাতে কাজে লাগাতে পারবেন। আমার কথা কি বোঝা গেছে? দুইভাবে করলেও কিন্তু অঙ্ক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আপনারা চাইলে এটা হোমওয়ার্ক নিতে পারেন, এইটা আপনারা করে আমাকে কালকে দেখাবেন যে ওইটা আমি এতটুকু করে দিলাম, বাকি গেলে আপনি করে দিবেন, মানে মেসেঞ্জারে দিয়ে দিবেন, আমি চেক করে যদি না হয় আমি আপনাদেরকে করে দিব। এখন আসেন আগের যেটা আমি, জি এটা তুলছেন খাতায়, এমসিকিউ এর অপশন ধরে গেলে আমাদের জন্য সুবিধা বেশি। এজন্য আপনি যদি এক্স সমান লুক সংখ্যা ধরেন তাহলে কিন্তু এখানে অপশনে লুক পাবেন না, কারণ এগুলো হচ্ছে সব টাকা। তাহলে এক্স যদি আমি টাকা ধরি তাহলে আমি টাকাটাকে নিতে পারবো। তাহলে আমাদের মানে বুদ্ধিটা কোথায়, বুঝছেন কিনা বলেন সবাই? সমীকরণ সমস্যা নাই নাকি? এখন আসেন আমরা আগেরটা দিয়ে করি, যেহেতু আমরা আগে যেটা সাজিয়েছিলাম এটা দ্বারা করব। তাহলে এখানে হবে এক্স মাইনাস কত হবে বলেন, 8 ছিল আমাদের, মাইনাস এখানে হচ্ছে 2400 ডিভাইডেড বাই এক্স সমান কত হবে, 10 হবে। এখন আমরা কি করব, চাইলে আমরা সম্পূর্ণটা করতে পারি, আপনারা চাইলে আমি করে দিতে পারি সম্পূর্ণটা। আর যদি বলেন না আমাদের মানে এখান থেকে কিভাবে অপশন টেস্ট করে করব ওইটা দেখাইয়া দেন, তাহলে আমি ওইটা দেখাইয়া দিচ্ছি। দেখেন কিভাবে এখান থেকে আপনি চাইলে সমীকরণের সব অঙ্কগুলা আপনি অপশন দিয়ে করবেন, কারণ আপনি এত, জি বুঝি নেই, আচ্ছা তাহলে বিস্তারিতটা করেন। এখন আমরা কি করব, প্রথমে সর্বপ্রথম আমরা লসাগু নিয়ে নিব। এখানে লসাগু নিলে এক্স মাইনাস 8 হলো। আচ্ছা, এখান থেকে আমরা 8 বাদ দিলাম, তাহলে এখানে থাকবে কত বলে, 2400 এক্স মাইনাস, এখন দেখেন এক্স বাদ দিলে এখানে থাকবে কত বলেন, 2400 এক্স মাইনাস কত 8 সমান হচ্ছে কত, 10। ওকে, বোঝা গেল? ওকে, তাহলে এখানে আমরা করব, এখন দেখেন এখানে হচ্ছে 2400 এক্স মাইনাস, এখানে হবে কত, 2400 এক্স আর এটা কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে 2400-এর সাথে 8 গুণ করলে কত আসে, 19,200। তাহলে লিখলাম 19,200 সমান হচ্ছে 10। আপনার বাসায় একটু কইরেনতে, এখন যদি বাসায় না করেন তাহলে কষ্ট করে করাই এত লাভ নেই, ঠিক আছে। এক্স স্কোয়ার আর এটা হচ্ছে কত, 8x। এতটুকু পর্যন্ত আমরা করলাম।
করে দেখেন এখান থেকে কিন্তু এই দুইটা বাদ দিতে পারি, তাই না? এটা প্লাস মাইনাস দুইটা বাদ দিয়ে দিলাম। বাদ দিলে যে জিনিসটা হবে, এই যে 10 আছে ওইটার সাথে গুণ হয়ে যাবে না? তাহলে 10 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 8x সমান হচ্ছে কত? 19,200। এখন আমরা চাইলে এই যে 10 আছে না, 10টা ওইখানে নিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে আমরা কেটে দিই, 0 0 হলো। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস কত? 1900 মানে 1000 কত? 1920, তাই তো? 20 এটা লিখলাম আমরা, সমান হচ্ছে 0। এতটুকু পর্যন্ত তোলা হয়েছে? আগে তুলেন, এতটুকু পর্যন্ত তুলছেন কিনা? ওকে, এখন আসেন এর পরের থেকে করব। এখন আমরা কি করব, যে মানে এইটার মিডিল ফ্যাক্টর নিব। 1920-এর কী করব, 1920-এর আমরা মিডিল ফ্যাক্টর নিব। তো আপনারা একটু বাসায় মিডিল ফ্যাক্টরগুলো করবেন। এটার মিডিল ফ্যাক্টর আমরা এইভাবে দিতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 48x প্লাস হচ্ছে 40x। কীরকম? 48-এর সাথে যদি আপনি 40 গুণ করেন তাহলে এখানে কত আসবে? 1920 এটা আসবে। হ্যাঁ, এটা বাসায় করবেন একটু। তো এখানে মাইনাস হতে কত? 1920। এখন এইভাবে তো ধরেন আপনি এমসিকিউ তো করতে পারবেন, বলেন তো আমাকে? করা সম্ভব তো না, এত সময় তো হবে না। তাইলে তখন আপনাকে এই জিও করতে হবে। তাহলে এক্স মাইনাস কত হবে এখানে? 48। এক্স মাইনাস কত? 48 প্লাস এখান থেকে 40 কমন নিলে এক্স মাইনাস এখানেও কত হবে? 48 সমান 0। আর করতে হবে? তাহলে এক্স প্লাস হচ্ছে আপনাদের এখানে 40 আর এখানে হচ্ছে এক্স মাইনাস 48। তাহলে কোনটা নিব বলেন? এক্স মাইনাস 48 সমান, এটা তো গ্রহণযোগ্য হবে না, মাইনাস আসবে, তাই না? এটা সমান 0। তাহলে এক্স সমান হচ্ছে 48। এই বিষয়টা আপনারা বুঝছেন কিনা সবাই? বুঝছেন? ওকে। আর আরেকটা সমীকরণ যেটা দিছে ওইটা দিয়ে আপনারা কালকে করে আমাকে দেখাবেন। আপনারা তো বাসায় করবেন, তাই না? এখন যদি না করেন তাহলে তো আর কি করার। এখন আসেন আমরা খুব দ্রুত কিভাবে করব। তাইলে আপনারা কি করবেন, প্রথমেই সমীকরণটা লিখবেন। সমীকরণ কিন্তু লিখতেই হবে আপনাকে। এরপরে এই সমীকরণে আরেকটা জটিলতা আছে, আমি অন্য একটা ক্লাসে আপনাদেরকে বুঝিয়ে দেব। বুঝছেন? বাসের যাত্রী সম্পর্কিত। আচ্ছা, তাইলে এই যে আমরা দেখলাম, বলেন তো প্রথমে আপনি দেখেন এখানে উত্তরে কোনটার মান দেওয়া আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওইটার মান দেওয়া আছে না ওইটার মান দেওয়া আছে, আগে কিন্তু চেক করে নেবেন আপনি, না হয় আপনি ভুল করে ফেলবেন। হঠাৎ এইটার মান দেওয়া থাকে, তখন কিন্তু এক্সের মান করতে গেলে একটু পরিবর্তন হয়ে যাবে। বুঝছেন? ভালো করে বুঝেন। এখন এখানে কোনটার মান দেওয়া আছে বলেন? এইটার মান দেওয়া আছে নাকি ওইটার মান দেওয়া আছে? এক্সের মান দেওয়া আছে, রাইট? তো বুঝতে পারছেন। তাহলে এক্সের মান যদি এখানে দেওয়া থাকে, এখানে যেহেতু উত্তর 48 আমি নিচ্ছি, কিন্তু আপনারা একটা একটা করে দেখতে হবে। তাহলে আপনি কি করবেন, প্রথমে এইটা নিলাম। তাহলে 48 যদি আমি নেই, তাহলে 48 মাইনাস 8, তাহলে কত হয়? 48 মাইনাস 8 সমান হচ্ছে কত? 40 মাইনাস এখানে হচ্ছে 2400, আর এখানে কত হবে? 48। এখন আপনারা ভাগ করে দেখেন 10 হয় কিনা। যদি হয় তাহলে এটা উত্তর। এটা করলে এটা হচ্ছে আপনার 60 আসবে, তাই তো? আর এইটা করলে মেবি 50 আসবে। তাহলে 10 হয়ে যায়। মিলছে না মিলে নাই? 10 সমান 10, তাহলে এইটা উত্তর। কথা বুঝছেন সবাই? বোঝা গেছে? আচ্ছা, আর কি সহজ করবেন আপনি বলেন? ফেলতে পারবেন, বুঝছেন? খুবই দ্রুত করতে পারবেন। আর এর চেয়ে যদি সহজ খুঁজেন তাহলে আমার জানা নাই, আপনি দেখতে হবে আবার আর কি, বুঝছেন? আচ্ছা, আপনি তো স্যার আরো সহজভাবে বুঝান, এই জন্য বললাম। ও আচ্ছা, এটা কি খুব কঠিন হয়ে গেল বোঝানো নাকি? আচ্ছা, তাইলে আসেন আমরা, বুঝছেন? আপনি যদি 40 দিলেন না মানসিক, হ্যাঁ, আমার ওইটা দরকার। আমি কখনো কতটা ম্যাথ করাইলাম এটা আমি কখনো জিও করি না। আমি হচ্ছে আপনি আগে শিখতে হবে, বুঝছেন? তো এখানে দেখেন আরিফের বার্ষিক হচ্ছে 6.5 হার সুদে
9,000 টাকা ব্যাংকে জমা রাখলো, সুদের হার বেড়ে 12% হলে আরিফ 1 বছর হিসাবে কত টাকা বেশি পাবে? এটা কি করতে পারবেন? আসলে এখানে 9,000 টাকা টিকটাকই ছিল, কিন্তু আগে ছিল হচ্ছে আপনার 6.5% সুদ দেওয়া হইতো, কিন্তু পরবর্তীতে বেড়ে এটা হচ্ছে 12% হয়ে গেছে। এর তো আর তো কিছু না। তাহলে আপনি কি করবেন? জি, এখন আপনি কি করবেন যে কতটুকু বাড়ছে এটা আগে দেখেন, বৃদ্ধি পাইছে কত? 12%। 12% থেকে আমরা কি করব? 6.5% বিয়োগ করে দিব। তাহলে কত বৃদ্ধি পাইছে ওইটা আগে বের করলে আমাদের জন্য মনে হয় সবই সুবিধা হবে, তাই না? তাহলে এটা থেকে এটা গেলে কত হয়? 6.5, তার মানে হচ্ছে 5 পয়েন্ট, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 6.5 আর এটা হচ্ছে 12%। তাহলে এখানে হচ্ছে কত? এই দুইটার পার্থক্য কত? কত? 5.5%, এইটা না? ওকে, এখন আপনি পিএনআর এর যে সূত্র আছে এটা বসায় দেন। পি এন কি আর ডিভাইডেড বাই 100, 1 বছরের জন্য, তাই না? আচ্ছা, তাহলে পি কত? পি হচ্ছে আপনার কত? 9,000 টাকা। এন হচ্ছে 1 বছর, আর আর হচ্ছে আমরা এখানে হচ্ছে 5.5কে 55 লিখি, নিচে 10 দিয়ে দিব এইটা, আর সাথে আরেকটা 10 দিয়ে দিব, তো হয়ে গেল। দেখেন আপনারা বুঝেন না এরকম কিছু? বুঝেন না এরকম কিছু আসেনি? নাই তো। তার মানে আপনি কি করবেন দেখেন, এখানে 1টা 2টা 3টা, তারপরে একটা গেল, তারপরে আরেকটা নিব নাকি? আরেকটা, 3টা তো চলেই যায়, তাই না? তাহলে 9-এর সাথে আপনি 55 গুণ করেন। 9-এর সাথে 55 গুণ করলে কত আসে? 495। দেখেন ঠিক আছে নি? 495 হয়েছে নি? এত হয়ে গেল। একদম সহজ না? খুবই সহজ। এরপরে এইটা দেখেন, আমি তো আজকে নতুন জয়েন করছি। আপনার বুঝছেন? নির্দিষ্ট কোন একটা বই কি শেষ করবেন? জি জি জি, অবশ্যই। আমরা হচ্ছে ফ্রি ক্লাসে আমরা খাইরুল বেসিক ম্যাথটা শেষ করতেছি, আর অতিরিক্ত যে ক্লাসগুলো থাকতেছে, যে শুক্রবারে যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষার ওপর মানে ম্যাথগুলো সলভ করি আমরা, বুঝছেন? 2024 সালে একদম রিসেন্ট পরীক্ষাগুলোতে যেটা হয় এগুলো সলভ করি, এই বুঝছেন? আচ্ছা, তো আমি ওইটার পিডিএফ দিয়ে দিব না, যেটা আমরা সলভ করতেছি। ওইটার একটা ক্লাস হয়ে গেছে অলরেডি, বুঝছেন? একটা ক্লাস হয়ে গেছে। জি জি। আচ্ছা, এখন দেখেন 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ? দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে। 10 বছর পরে পুত্রের বয়স কত? এটা কি বুঝছেন? বোঝেন নাই না? আচ্ছা, প্রথমে আমি এটার কি দেখাই, বিস্তারিত দেখাবো নাকি শর্টকাট দেখাবো? দুইটাই জানা উচিত মনে করি আমি। প্রথমটা, আচ্ছা, পরে আমরা শর্টকাটটা দেখাবো, আগে আমরা বিস্তারিতটা দেখি। তাইলে এখানে আপনি যে জিনিসটা দেখেন, 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। আচ্ছা, তাইলে আমরা এখন কি করব, মানে একটু বিস্তারিত করব বুঝে বুঝে, একটু বিস্তারিত করব বুঝে বুঝে। দেখেন, 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ হবে? দ্বিগুণ হবে। আমরা ওইটাকে টার্গেট ধরতে পারি। আমরা লিখতে পারি হচ্ছে 10 বছর পর, 10 বছর পর পিতার বয়স, 10 বছর পর পিতার বয়স হবে কত? 2x, তাই না? 2x। আর পুত্রের বয়স, একটু মিউট করেন, পুত্রের বয়স
হচ্ছে কত বলেন, এক্স বছর। এটা বুঝছেন কিনা? আচ্ছা, এটা বুঝছেন যে 10 বছর পর পিতার বয়স হবে কত বছর, 2x, আর পুত্রের বয়স হবে কত বছর, কত বছর হবে, x বছর। এটা বুঝছেন? জি বুঝছেন। এখন এই জায়গার মধ্যে একটা জিনিস শিখাই, যে প্রথমে যে 2 বছর বৃদ্ধি 2 বছর কম, এই জিনিসটা হচ্ছে সবসময় বর্তমান থেকে কাউন্ট করা হয়, এটা মাথায় রাখবেন। তাহলে এখন আমরা বর্তমানে আছি কি 10 বছর কি পরে, এখানে আমরা 10 বছর পরে অবস্থান করতেছি। এখানে পিতার বয়স 2x আর পুত্রের হচ্ছে x। বলছে আপনার কয় বছর আগে, 8 বছর আগে। তাহলে 8 বছর আগে কত হবে, এখান থেকে আবার আসবো আমরা, এখান থেকে ঘুরে এখানে আসবো, 10 বছর পিছাবো, তারপরে আমি আবার 8 বছর পিছাবো। কয় বছর, 8 বছর, 8 বছর। তাহলে আমি এখানে আসতে হলে 8 বছর পূর্বে আসতে হলে কত বছর আমাকে ক্রস করতে হবে বলেন? এখানে 10 বছর আর এখানে 8 বছর, মোট আমাকে কয় বছর ক্রস করে আসতে হবে বলেন? 18 বছর, রাইট। বুঝছেন এই আইডিয়াটা, বুঝছেন কিনা সবাই বলেন? আচ্ছা, আমি আবার বলি। ধরেন আমরা যে বলি না 5 বছর পরে 5 বছর আগে, বর্তমান থেকে কাউন্ট করা হয়। যেমন এখানে হচ্ছে আপনি ধরেন বর্তমানে আছেন, বর্তমানে, তাইলে 10 বছর পরে কি হবে, এই যে 10 বছর যোগ করে এখানে যাবেন। এখন আপনাকে কেউ বললো 8 বছর পূর্বে, তার মানে আপনি কোথায়, এই যে বর্তমান থেকে আবার 8 বছর পিছাবেন। তাহলে আপনাকে 8 বছর পূর্বে আসতে হলে, আপনি তো আছেন এখন 10 বছর পরে, তাহলে এখন প্রথমে আসবেন বর্তমানে আসতে হলে 10 বছর পিছাতে হবে, আর এখানে 8 বছর কমাতে হলে এখানে আরও 8 বছর আপনাকে ক্রস করে আসতে হবে। তাহলে মোট 8 বছর পূর্বে আসার জন্য আপনাকে কত বছর কমাতে হবে বলেন তো? জি 18 বছর না? কত বছর? 18 বছর, রাইট। তার মানে আমরা কি বলতে পারবো, 8 বছর পূর্বে পিতার বয়স কত হবে বলেন আপনারা? 2x মাইনাস কত হবে, 18। তাইলে পুত্রের বয়স কত হবে, পুত্রের কত হবে বলেন, x মাইনাস 18। এই দুইটা বুঝছেন কিনা আগে বলেন? এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা? এতটুকু ক্লিয়ার? ওকে ওকে, আমি এখন মুছতেছি। এখন শর্ত মতে কি বলা হচ্ছে, যে 8 বছর পূর্বে আমরা পিতাকে পেয়েছিলাম কত, 2x মাইনাস 18, আর পুত্রকে পেয়েছিলাম x মাইনাস 18। এখন বলা হচ্ছে 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ ছিল, 8 গুণ। অর্থাৎ এখানে পিতা পুত্রের থেকে 8 গুণ বড়। কথা বোঝা গেল? কয় গুণ বড়, 8 গুণ বড়। এখন আপনি শর্ত মোতাবেক যখন আপনি সমীকরণ সাজাবেন, সমীকরণ হচ্ছে একটা পাল্লার মতো, বুঝছেন? তাহলে আপনি যদি একদিকে বাবাকে তুলেন, বাবার বয়সকে, আর একদিকে যদি আপনি ছেলের বয়স তুলেন, বলেন তো কাঠটা হালকা হয়ে যাবে, সমান হবে না বলেন? কারণ এইটা বেশি হালকা কিনা বলেন? পুত্রেরটা হালকা, আর এইটা কি ভারী? কত গুণ ভারী বলেন? 8 গুণ ভারী। তাহলে আমরা এই সমীকরণ মিলানোর সময় সব সময় মনে রাখবেন, যত গুণ বলা হয় তত যেটা ছোটো মান এটার সাথে আমরা গুণ করতে হবে। এটা হালকা আছে, এটার সাথে আপনি 8 গুণ করতে হবে, কখনো এইটার সাথে না, কারণ সে অলরেডি 8 গুণ কি আছে, বেশি আছে, আর এইটা 8 গুণ কম আছে, এজন্য আমরা 8 দ্বারা গুণ করে সমান করলাম। সমীকরণ মানে সমান করা। এখন বুঝছেন না বুঝেন না এটা বলেন? বুঝছেন? তাহলে এই যে আমরা যেটা কি হয় ছোটো হয় ওইটার সাথে আমরা গুণ করি। কেন গুণ করি বলেন? এইটা সমান করার জন্য। এখন আপনি এখান থেকে কি করবেন, এক্সের মান বের করবেন। আসেন আমরা একটু এক্সের মানটা বের করে নিই সবাই। 2x মাইনাস 18, এখানে কত হবে, 8x মাইনাস 18 কত হয়, 144। তাহলে এখানে কত হয়, এইটা যদি ওই পাশে নিয়ে যান তাহলে 6x, ওইটা যদি ওই পাশে নিয়ে আসেন তাহলে কত আসে, 6x সমান 126। ঠিক আছে, 126। তাহলে x সমান হবে
126কে 6 দ্বারা যদি ভাগ করেন তাহলে কত কত আসবে? 21 আসছে, দেখেন তো 21। তাহলে 21 কি এক্সটা কি ছিল এই দেখেন, এখন বলছে এখানে কিন্তু বলছে 10 বছর পর, 10 বছর পর পুত্রের বয়স, তাহলে 10 বছর পর পুত্রের বয়স আমরা কিন্তু এক্স ধরছিলাম, এক্স, তার মানে 21 বছর। এইটা ক্লিয়ার হয়েছে না হয় নাই বলে? বুঝছেন না বুঝতেছেন না? একদম ক্লিয়ার। ওকে, এখন আসেন আমরা একটু শর্টকাট দেখব। শর্টকাট যেটা উত্তর আমি ওইটা নিয়ে কাজ করব, আপনারা বাকিগুলা নিয়ে বাসায় অবশ্যই অনুশীলন করবেন। আচ্ছা, তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। বলেন আমাকে এটা বলেন, অপশনে যা আছে এটা 10 বছর পরের পরের না? বলেন এটা তো সব 10 বছর পরের, এটা বুঝছেন কিনা বলেন? এটা সব হচ্ছে কি 10 বছর পরের না? জি। তাইলে আপনি লিখবেন 10 বছর পর। তাহলে 10 বছর পর 21 আছে, 21। এটা কার বয়স এখানে লিখে দিছে? এটা পুত্রের বয়স, তাহলে এটা নিশ্চিত হচ্ছে কার বয়স? পুত্রের, পুত্রের। ওকে, তাহলে 10 বছর পর এখানে কি লেখা আছে? 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে পিতার বয়স কত আপনারা নিজে বলেন? পিতা 42, এত বুঝে গেছেন, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তাইলে এখন আমরা যদি 8 বছর পূর্বে আসতে চাই তাহলে বর্তমানকে ক্রস করে এখানে যদি আসি তাহলে আমাকে 18 বছর ক্রস করতে হবে। তাহলে 8 বছর, ঠিক 8 বছর আগে কত হবে? 21 মাইনাস 18, এটা হবে পুত্রের। তাইলে 21 থেকে 18 গেলে কয় বছর হয়? কয় বছর? 3 বছর, 3 বছর। এখান থেকে 18 বাদ দেন, 42 থেকে আমরা 18 বছর যদি বাদ দিই তাহলে কত বছর আসে বলেন? 24 বছর, 24 বছর। তাইলে এইটা কি এটার 8 গুণ হয়েছে কিনা দেখেন? 24কে আপনি 3 দ্বারা ভাগ করলে 8, তার মানে ওইটা হচ্ছে উত্তর। যদি 8 মিলে তাহলে ওইটা হচ্ছে উত্তর। কেমন লাগলো আপনাদের বলেন? ওকে, তাহলে আপনি ওইভাবে চেক করে করেও কিন্তু আগাতে হবে। কি বাকিরা সবাই কি বুঝতেছি? একটু বলেন না, বুঝলে বলেন বুঝছি, না বুঝলে বলেন বুঝে নেই। ওকে, এত হাতে কলমে কেউ শিখাবে না, বুঝছেন? আচ্ছা, তারপরে আমরা যেটা দেখব যে একটি প্লেনের যাত্রী সংখ্যা হচ্ছে কত? 47, তাই না? 47। ইকোনমি ক্লাসের ভাড়া মাথা পিছু হচ্ছে 3000 টাকা, যা বিজনেস ক্লাসের ভাড়ার অর্ধেক। কথা বুঝছেন? তার মানে হলো একটা প্লেনের মধ্যে ধরেন কিছু আছে হচ্ছে আপনার ইকোনমি ক্লাস আর কিছু আছে হচ্ছে বিজনেস ক্লাস। তাহলে বিজনেস ক্লাস যেটা, এটার দামটা একটু বেশি। ধরেন এখানে 2 ধরনের আছে, একটাতে হচ্ছে ইকোনমি ক্লাস আর একটা হচ্ছে কি বিজনেস ক্লাস। এখন এইটার যে ভাড়া এটা হচ্ছে 3000 টাকা, আর এখানে যদি আসেন তাহলে বলতেছে যে ইকোনমি ক্লাসের যে ভাড়াটা এটা হচ্ছে 3000 মাথা পিছু, যা হচ্ছে আপনার বিজনেস ক্লাসের অর্ধেক। তাহলে বিজনেস ক্লাসের অর্ধেক মানেই বোঝা যাচ্ছে যে এখানে বিজনেস ক্লাসের মাথা পিছু হচ্ছে 6000 টাকা, তাই না? বলেন 6000 টাকা, এটা হচ্ছে 6000 টাকা মাথা পিছু, মানে প্রত্যেকের 6000 টাকা করে দিতে হবে আর প্রত্যেকে 3000 টাকা করে দিতে হবে। আর লোক সংখ্যা এই দুইটাতে মিলে লোক সংখ্যা ছিল হচ্ছে 47। এখন মনে রাখবেন যখন মানে ধরেন এইটা এই 47-এর ভিতরে কি আছে? কিছু ইকোনমিক আছে আর কিছু আছে বিজনেস। এখন দুইটা কি হয়ে গেল? একসাথে হয়ে গেল। একসাথে হয়ে গেলে একটাকে এক্স ধরবেন, একটাকে 47 মাইনাস এক্স ধরলাম। এটা তো বুঝেন, একটা এক্স আর একটা 47 মাইনাস এক্স ধরবো। এখন প্রশ্ন হলো কোনটাকে এক্স ধরলে ভালো? আপনি যে কোনোটাকে 47 মাইনাস এক্স ধরেন, আরেকটাকে এক্স ধরেন, এটা কোনো সমস্যা নাই। তবে আমি আপনাদেরকে যুক্তি দিব, যেটা বের করতে বলবে ওইটাকে এক্স ধরবেন, তাইলে আপনি অঙ্ক করতে সুবিধা হবে। কথা ক্লিয়ার হয়েছে আপনাদের? বলেন বুঝছেন কিনা বলেন।
জি ওকে, তাহলে আপনি কনসেপ্ট আর একবার ক্লিয়ার করেন। হ্যালো আচ্ছা হ্যাঁ, দেখেন একটা প্লেনের মধ্যে মোট আছে কতজন? 47 জন, ঠিক আছে। তো এখানে হচ্ছে ইকোনমি ক্লাসের যে সিটগুলো আছে এটার ভাড়া হচ্ছে 3000 আর বিজনেস ক্লাসের হচ্ছে 6000। কীভাবে বুঝলাম? যেহেতু একটা আরেকটা অর্ধেক বলছে। এখন লোক সংখ্যা যেহেতু 47 জন, এখন আমরা তো জানি না ইকোনমিক ক্লাসে কতজন গেছিল বা বিজনেস ক্লাসে কতজন গেলে, জানি নাই তো আমরা। তাহলে একটা এক্স ধরবো আর একটা হচ্ছে 47 মাইনাস এক্স ধরবো। এখন কথা বুঝছেন? হ্যাঁ ক্লিয়ার। ওকে, এখন কাকে এক্স ধরবো? মানে মানে যে কোনো ইচ্ছা, আপনার কোনো সমস্যা নাই, তবে আমি যেটা বলবো, যেটা বের করতে বলবো ওইটাকে আপনি এক্স ধরবেন, বুঝছেন? যেহেতু বিজনেস ক্লাসের সংখ্যা বলছে তাহলে আপনি ধরে নেবেন এই যে 47 যেটা ছিল এটার মধ্যে একটা হবে 47 মাইনাস এক্স আর আরেকটা হবে কত? এক্স। এই দুইটা মিলে হবে 47 জন। তাহলে এখন আমরা বলতে পারি হচ্ছে বিজনেস ক্লাসের যাত্রী সংখ্যা, তাই না? আমরা বলতে পারি হচ্ছে বিজনেস ক্লাসের যাত্রী সংখ্যা হচ্ছে কত? এক্স। আর ইকোনমি ক্লাসের যাত্রী সংখ্যা হচ্ছে কত বলেন? 47 মাইনাস এক্স। তো এখানে মোট কত টাকা উঠছে বলেন তো? 1,68,000, তাই না? 1,68,000 টাকা উঠছে। আচ্ছা, তাইলে এটা হচ্ছে মোট। প্রত্যেকে এখানে বিজনেস ক্লাসে ছিল কতজন? এক্স জন। প্রত্যেকে যদি 3000 করে দেয়, মানে 6000 করে দেয়, যেহেতু বিজনেস ক্লাসে সবাই দিছে কত? 6000 করে। আর তাহলে আমরা এখানে আমরা লিখবো, আমি একটু মুছতেছি, তাহলে আমরা সরাসরি শর্ত মোতাবেক লিখতে পারি হচ্ছে কত? 6000 এক্স প্লাস 47 মাইনাস এক্স ইন্টু কত হবে? 3000 সমান 1,68,000, তাই তো? এটা দিয়ে দিলাম। এখন আপনি কি করতে পারেন? এখন আপনি চাইলে এটাকে আরও অনেকভাবে ছোটো করতে পারবেন। এখান থেকে আপনার মানে কি করতে পারবেন? 1, 2, 3 এখান থেকে সব জায়গায় 100 করে ভাগ করে দিলে এগুলোর মান আস্তে আস্তে কমে যাবে। এই সমীকরণটা আপনারা বাসায় করবেন, পারা যাবে। এখানে আমি সরাসরি এক্সের মান যেটা হবে, এখান থেকে সরাসরি এক্সের মান বের হয়ে যাবে 9 জন। কয়জন হবে? 9 জন। কথা বুঝছেন? পারবেন তো সবাই? বলেন। এটা কি ক্যালকুলেটর ব্যবহার করতে দিছিল? এটা না কিন্তু কয়েকটা অঙ্ক দেখলাম সবগুলো বড় বড় ক্যালকুলেশন দিয়ে। আমি আপনাদেরকে নিরপেক্ষভাবে বলি, আজকের ক্লাসটা কেমন ছিল আপনাদের? কেমন লাগছে? স্যার ভালো লাগছে স্যার। একদম নতুন কেউ বলবে একদম নতুন। কেমন লাগলো আপনার ক্লাসটা? স্যার ভালো লাগছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনি ফ্রি ক্লাস আর মিস করবেন না, এটাই নাকি? জি স্যার, আজকে ফার্স্ট টাইম মিস করব। আচ্ছা, আর আপনার আগের রেকর্ড ক্লাস রাখা আছে, আপনি একটু করে নেবেন কষ্ট করে। 10-12টা ক্লাস মনে হয়ে গেছে, 10-12টা প্রায় 14-15টার মতো ক্লাস আছে, আপনি ওই ক্লাসগুলো করে নিন। হ্যাঁ, ভালো থেকে। আপনি তো বললেন পরীক্ষা, হ্যাঁ, পরীক্ষা শুক্রবারে হবে। শুক্রবারে